হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি পাওয়ার্ড বাই ফাইনাল স্টাডি। তো আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এই ক্লাসে তোমাদের সামনে যে এক্সাম রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট দুটো এক্সাম, একটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ আর একটা হচ্ছে এসএসসি এমটিএস। তো এই দুটো পরীক্ষায় তোমাদের কিন্তু ইংলিশ লাগবে এবং ইংলিশে কিন্তু প্রচুর মার্ক কিন্তু এখানে ক্যারি করছে। মানে ইংলিশটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যেমন তোমার যদি বলি ক্লার্কশিপের জন্য যেমন 30টা মার্ক, 100-র মধ্যে 30টা মার্ক কিন্তু তোমার ইংলিশ থেকে আসছে। আর এমটিএস এর তো ইংলিশের উপর ডিপেন্ড করছে তুমি চাকরিটা পাবে কিনা। তার কারণ জিকে আর ইংলিশের উপরে ডিপেন্ড করছে মানে তুমি চাকরিটা পাবে কিনা। আর জিকে তো বুঝতে পারছো, জিকে মুখস্থ করতে হবে, কমন পাওয়া, মানে খুব ভালো করে পড়লে তুমি ভালো রেজাল্ট করতে পারো। আর ইংলিশটা ভালো করে পড়লেই কিন্তু তুমি কনসেপ্ট লাগিয়ে অ্যান্সার করতে পারো। সেহেতু ইংলিশটা দুটো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেহেতু আমরা ক্লার্কশিপ এবং এমটিএসকে টার্গেট করে কিন্তু অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি। অলরেডি 5টা ক্লাস করানো হয়ে গেছে। যারা যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। জিকে এবং ইংলিশের উপর কিন্তু আমরা ক্লাস শুরু করেছি। তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে, তোমাদের যদি রেসপন্স ভালো দেখি, তাহলে আমরা ম্যাথ এবং রিজনিংটা শুরু করবো এসএসসি এমটিএস এর জন্য। ওকে, তো আজকের এই ভিডিওতে বা আজকের এই ক্লাসে আমরা গত ক্লাসে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করেছি, টেন্স করেছি। ওকে, এবং এই ক্লাসে আমরা আর্টিকেল একটা ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা ক্লার্কশিপে কিন্তু অনেকবার কিন্তু এসেছে, ঠিক আছে। এবং ক্লার্কশিপে যেগুলো আমরা শিফট অ্যানালাইসিস করলে দেখতে পাই যে 2 থেকে 3টে কিন্তু আর্টিকেল থেকে প্রশ্ন, এবং এমটিএসও তাই 2 থেকে 3টে কিন্তু আর্টিকেল থেকে প্রশ্ন থাকছে। সেহেতু আর্টিকেল টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট। তার কারণ একটা 30 মার্কের মধ্যে 2 থেকে 3টে প্রশ্ন আসা মানে অনেকটা ইম্পর্টেন্ট। ওকে, সেহেতু আর্টিকেল টপিকটাকে ভালো করে তোমাদের পড়তে হবে। ক্লার্কশিপের জন্য তোমাদের খুব একটা হাই লেভেল পড়াশোনা করার দরকার নেই, কিন্তু এমটিএস এর জন্য কিন্তু ইংলিশটাকে একটু ভালোভাবে পড়তে হবে। ওকে, তো আজকের এই ক্লাসটা করলে তোমাদের আর্টিকেল নিয়ে যা যা সমস্যা সব কিন্তু দূর হয়ে যাবে। তো অবশ্যই যারা যারা আর্টিকেল পারো না বা আর্টিকেল ঠিকঠাক করতে পারো না, কি বোঝো না, তারা অবশ্যই ক্লাসটা মন দিয়ে দেখবে, ঠিক আছে। আর এই ক্লাসগুলো কিন্তু একদম ফ্রি অফ কস্টে হচ্ছে। সেহেতু অবশ্যই যারা যারা চাও এই ক্লাসগুলো করতে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। ওকে, এবার চলো আমরা ক্লাসে ফিরে আসি। দেখো লেখা আছে আর্টিকেল, এবং ব্র্যাকেটে কি লেখা আছে দেখো, এ অ্যান্ড দা এর ব্যবহার। তাহলে আমরা কি জানলাম, আর্টিকেল মানে যদি আমি বেসিক একটা বলি, আর্টিকেল মানে হচ্ছে এ অ্যান্ড দা এর ব্যবহারকেই আর্টিকেল বলা হয়। যদি আমি খুব সংক্ষেপে বলি শর্টলি, তাহলে এ অ্যান্ড দা, যে এখানে লেখা আছে এ অ্যান্ড দা বা এ অ্যান্ড দি, এই এ অ্যান্ড দা এর যে ইউসেস বা ব্যবহার সেটাকে আমরা আর্টিকেল বলি। ওকে, যদি বলো আর্টিকেলের বাংলা মানে কি, দেখবে গ্রামার বইতে সচরাচর লেখা থাকে না আর্টিকেল মানে কি, বা আশা করি অনেকেই জানো না আর্টিকেলের বাংলা মানে কি। আর্টিকেল পড়েছো ইংলিশে, জানো, ভাবো যে বাংলা মানে হয়তো আর্টিকেল। সেটা কখনোই না। বাংলা আর্টিকেলের একটা বাংলা মানে আছে, সেটা হচ্ছে পদাশ্রিত শব্দ, ঠিক আছে। পদাশ্রিত শব্দ আর্টিকেল হচ্ছে বাংলা। ওকে, আর্টিকেলের বাংলা এ অ্যান্ড দি না, আর্টিকেলের বাংলা হচ্ছে পদাশ্রিত শব্দ। পদকে যে আশ্রিত করে যে সমস্ত তোমার ওয়ার্ডগুলো ব্যবহার করে সেগুলোকে বলে আর্টিকেলস। আর্টিকেল না, আর্টিকেলস। ওকে, তো এই যে আর্টিকেল তোমার 3টি রয়েছে, একটা হচ্ছে এ, একটা অ্যান এবং দা। এই 3টি ওয়ার্ডকেই একসঙ্গে বলছে আর্টিকেল। ওকে, এই আর্টিকেল হচ্ছে 2 প্রকার, বা আর্টিকেলকে 2টি ভাগে ভাগ করা হচ্ছে। ওকে, একটা হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল আর একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। আর একটা কথা মাথা রাখবে যে পদে পদে বা পার্ট অফ স্পিচ এর মাঝে আশ্রয় নেওয়া হয়, ঠিক আছে। পদে পদে বা পার্ট অফ স্পিচের মধ্যে যে আশ্রয় নেই যে ওয়ার্ডগুলো, সেগুলো হচ্ছে তোমার আর্টিকেল। যেমন এ অ্যান্ড দি থেকে বিভিন্ন তোমার ছোট ছোট পার্ট অফ স্পিচের মধ্যে কিন্তু এরা আশ্রয় নেয়। আর একটা কথা জানতে হবে যে আর্টিকেলের অপর নাম অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আর্টিকেলের অপর নাম অ্যাডজেক্টিভ, কেননা অ্যাডজেক্টিভ যেমন নাউনের আগে বসে, তেমন কিন্তু আর্টিকেলও কিন্তু নাউনের আগে বসে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে আর্টিকেল হচ্ছে কয় প্রকার, 2 প্রকার। একটা হচ্ছে তোমার ইনডিফিনাইট আর্টিকেল আর হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। এবার দেখো ইনডেফিনাইট মানে কি। ইনডেফিনাইট মানে কি, ইনডেফিনাইট মানে হচ্ছে অনির্দিষ্ট। কি বললাম, ডেফিনাইট মানে হচ্ছে নির্দিষ্ট, আর ইনডেফিনাইট মানে হচ্ছে অনির্দিষ্ট। মানে কোনো কিছুকে অনির্দিষ্ট করে বোঝানো সেটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল, আর হচ্ছে কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানো সেটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। ইনডেফিনাইট আর্টিকেল মধ্যে যেগুলো পড়ে এই এ অ্যান্ড দার মধ্যে, সেটা হচ্ছে এ এবং অ্যান, ঠিক আছে। এ এবং অ্যান এটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল। আর ডেফিনাইট বা নির্দিষ্ট সেটা হচ্ছে দা। এই দাটা হচ্ছে ডেফিনাইট, আর হচ্ছে এ অ্যান দাটা হচ্ছে এই এ অ্যান, এই দুটো আর্টিকেল হচ্ছে ইনডেফিনাইট। ওকে, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এবার দেখো সংজ্ঞাগুলো আমরা অবশ্যই জানবো যে ইনডেফিনাইট আর্টিকেল কাকে বলে। একটু দেখে নাও তোমরা কি বলছে। দেখো বলছে এ এবং অ্যানকে ইনডিফিনাইট আর্টিকেল বলে কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। মানে অনির্দিষ্ট করে কোনো স্পেসিফিকভাবে ডেফিনাইটভাবে কোনো কিছুকে বোঝায় না, কোনো ব্যক্তি বা বস্তুকে বা প্রাণীকে বোঝায় না বলে এটাকে বলা হয় ইনডেফিনাইট আর্টিকেল বা অনির্দিষ্ট বাচক যে প্রদর্শিত শব্দ। ওকে, সচরাচর সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে
এ অ্যান বসে। সচরাচর মানে সাধারণত, ঠিক আছে। সাধারণত সিঙ্গুলার যে কাউন্টেবল, যেগুলো এক বচন এবং যেগুলোকে কাউন্ট করা যায়, গণনযোগ্য যে সমস্ত নাউন বা বিশেষ্য, কাউন্টেবল নাউন মানে কি, যেগুলোকে আমরা গুনতে পারি, ঠিক আছে, সেগুলো হচ্ছে কাউন্টেবল। আর যেগুলোকে গোনা যায় না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল। তোমরা আশা করি ছোটতে পড়েছো, তাই না? সেগুলোর পূর্বে এ অ্যান বসে। এবার আমরা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করি। দেখো লেখা আছে হি হ্যাজ এ পেন। কি লেখা আছে? হি হ্যাজ এ পেন। তাহলে এখানে কি আছে? এ দিয়েই তো বুঝতে পারছি না তার কাছে কি আছে, পেন আছে। কয়টা পেন আছে? একটা পেন আছে। তাহলে পেন একটা কাউন্টেবল নাউন, সেহেতু পেনের আগে কি বসলো? এ বসলো। আই ব্রট এ বুক, আমি কিনেছি। কি কিনেছি? একটা বই কিনেছি। এখানে কিন্তু এই যে আর্টিকেল বসেছে এ। দিস ইজ অ্যান এলিফ্যান্ট, ঠিক আছে, এই এলিফ্যান্টের আগে অ্যান বসলো। দেখো কোনো কোনো জায়গায় এ বসছে, কোনো কোনো জায়গায় অ্যান বসছে, তাই না? এই যে হি টুক অ্যান অ্যাপেল, অ্যাপেলের আগে বসেছে অ্যান, এলিফ্যান্টের আগে বসেছে অ্যান, কিন্তু বুকের আগে দেখো অ্যান বসেনি। কেন বসছে না সেটা কিন্তু আমরা আজকের এই ক্লাসে কিন্তু জানবো। ওকে, নেক্সট দেখো ডেফিনাইট আর্টিকেল কাকে বলে? দাকে ডেফিনাইট আর্টিকেল বলে তার কারণ এটি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রাণীকে কিন্তু বোঝায়, নির্দিষ্ট করে বোঝায়, তার জন্য একে দাকে বা দিকে ডেফিনাইট আর্টিকেল বলা হয়। যেমন কি আই স দ্য বার্ড, আমি পাখিটিকে দেখছি, ঠিক আছে, মানে দেখেছি। আই স বলেছি যেহেতু, মানে ওই পাখিটির কথা আমি বলছি, নির্দিষ্ট করে বোঝাচ্ছে। আই রিড দ্য বুক, আমি এই বইটা পড়েছি, পড়া হয়ে গেছে অলরেডি কাজ, ঠিক আছে, বা আমি এই বইটা পড়ছি। তাহলে কি হবে? এই যে ওই বইটাকে কিন্তু নির্দিষ্ট করে বলছে, যে বলছে না যে আমি বই পড়ি, এমন কিছু বলছে না, আমি ওই বইটাই পড়েছি, এমন কিছু যখন নির্দিষ্ট করে বোঝাবে তখন ডেফিনাইট আর্টিকেল দেওয়া হয়। এবার চলে আসো ইউজ অফ এ অ্যান। আজকের ভিডিওতে আমরা এ অ্যান এর ব্যবহার কিন্তু জানবো। আর দা এর একটা খুব সহজ ব্যবহার, কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝালে, কোনো কিছু একটা পৃথিবীতে একটা আছে, একদম সংক্ষেপে যদি বলি, পৃথিবীতে যদি একটা আছে, যেমন তোমার দ্য সান, দ্য আর্থ, দ্য মুন, দ্য ইউনিভার্স, মানে কোনো কিছু একটা যদি বোঝায় তাহলে সেটার আগে দা বসে, নির্দিষ্ট করে বোঝালে দা বসে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, তাহলেই হবে। আজকের এই ক্লাসে আমরা এ অ্যান যে ব্যবহার সেটা কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, দেখো কি লেখা আছে, রুলসটা দেখো ভালো করে লক্ষ্য করো, যে সাধারণত কাউন্টেবল এর পূর্বে এ এবং ভাওয়েল, ঠিক আছে, কাউন্টেবল এর পূর্বে এ এবং ভাওয়েল, এ ই আই ও ইউ এর পূর্বে অ্যান বসে। ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা যখন অ্যালফাবেট পড়েছি ইংলিশে, অ্যালফাবেটের মধ্যে আমরা দুটো ভাগ পাই, একটা হচ্ছে কি পাই, এটা হচ্ছে ভাওয়েল আর এটা হচ্ছে কনসোনেন্ট, তাই না? অ্যালফাবেট পড়েছি আমরা, আমাদের কয়টা লেটার আছে? 26টা লেটার আছে, ABCD A to Z থেকে। সেখানে তোমার ভাওয়েল আছে, কিছু কনসোনেন্ট আছে। ভাওয়েল কাকে বলে? না, যে সমস্ত লেটারগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে তাদের আমরা বলি ভাওয়েল, তাই তো? যেমন কি এ ই আই ও ইউ, এই লেটারগুলো দেখবে কোনো লেটার সাহায্য নেয় না, কিন্তু যদি আমি বি উচ্চারণ করে দেখো, বি, কি বি ই, তাহলে কি হবে? বি লাস্টে কি উচ্চারণ আসছে? ই উচ্চারণ আসছে, তাই তো? তাহলে এই যে ই এর সাহায্য লাগছে, তাহলে এই লেটারগুলো হয়ে গেলে কনসোনেন্ট। যে লেটারগুলো অন্য কোনো লেটার সাহায্য নেয় সেগুলো হচ্ছে তোমার কনসোনেন্ট, ঠিক আছে। আর যে লেটারগুলো নিজে নিজে উচ্চারিত হয় সেগুলো হচ্ছে ভাওয়েল, যেমন হচ্ছে এ ই আই ও ইউ। আশা করি বুঝতে পেরেছো কনসোনেন্ট কাকে বলে? যেই সমস্ত লেটারগুলি ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, ঠিক আছে, বা নিজে নিজে উচ্চারিত হতে পারে না, ভাওয়েলের সাহায্য লাগে, তাদেরকে আমরা বলি কনসোনেন্ট। আশা করি ভাওয়েল কনসোনেন্ট এই কনসেপ্টটা তোমাদের মাথায় ঢুকে গেছে। ওকে, তো এখানে রুলস বলছে সাধারণত কনসেন্টের পূর্বে এ বসে, ভাওয়েলের পূর্বে অ্যান বসে, ঠিক আছে। এটা এরকম ভাবে না পড়ে তোমরা এইভাবে পড়বে যে সাধারণত কোনো অর্ড যখন কনসোনেন্টের মতো সাউন্ড বের করে তখন তার আগে এ বসে, তার আগে এ বসে। ওটা আমরা বাচ্চাকালে শিখেছি, ঠিক আছে, যে কনসেন্টের পূর্বে এ বসে, ভাওয়েলের আগে অ্যান বসে। এটা কিন্তু কমপ্লিট রুলস না, এটা কিন্তু আমাদের আধো আধো শেখানো হয় বলে আমরা পরীক্ষায় ভুল করি। এটার কমপ্লিট রুলস হচ্ছে ভাওয়েল সাউন্ডের কথা বলবো আমরা, ঠিক আছে। শুধুমাত্র লেটার দেখে আমরা নির্বাচন করবো না, আমরা সাউন্ডটা, প্রনাউন্সিয়েশন, সেটার উচ্চারণ করা শিখবো। যে এই যে দেখো হেন, হেন, বুক, বুক, আমি বি দেখবো না, সামনে কি বি আছে না এইচ আছে দেখবো না, আমি উচ্চারণ করবো এবং উচ্চারণটা দেখবো। সেটা ভাওয়েল সাউন্ড যদি হয় তাহলে তার আগে অ্যান বসিয়ে দেবো, যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে তার আগে এ বসিয়ে দেবো। ওকে, অ্যাপেল, এগ, অরেঞ্জ, তাহলে এই যে ভাওয়েল সাউন্ডগুলো দেখে নাও কি হবে উচ্চারণগুলো, এ, ই, অ, আ, এগুলো হচ্ছে তোমার ভাওয়েল সাউন্ড বাংলাতে যদি আমি বলি। আর ইংলিশে তো এ ই আই ও ইউ এগুলো, ঠিক আছে। এ হচ্ছে বেসিক তোমাদের কনসেপ্ট। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার চলো, এবার আমরা উদাহরণ দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করি। দেখো লেখা আছে হেন, হেন, তাহলে হেন, এইচটা কি? এইচটা কনসোনেন্ট, সকলেই জানো, তার কারণ এইচ, হেন, হেন, লাস্টে কি আসছে? হেন প্লাস এন, তাই তো, লাস্টে এ উচ্চারণ আসছে, তাহলে এটা হয়ে গেলে কনসোনেন্ট। তাহলে কনসোনেন্টের আগে কি বসে? এ বসে, এখানে এ বসেছে, এ বসেছে। দেখো হেন আগে কি আসছে? হ উচ্চারণ আসছে। হটা কি স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ?
অবশ্যই ব্যঞ্জন বর্ণ, তাই না? আমরা যেটা ইংলিশে পড়ি ভাওয়েল কনসোনেন্ট, সেটা বাংলায় কি পড়েছি আমরা? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। অ থেকে এ ওই ও ঔ, তাই না? ও ঔ ও পর্যন্ত ওগুলো হচ্ছে স্বরবর্ণ, আর ক থেকে চন্দ্রবিন্দু চান পর্যন্ত এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে যেগুলো ব্যঞ্জন বর্ণের মতো সাউন্ড আসবে সেগুলো হচ্ছে তোমার কনসোনেন্টের মধ্যে পড়বে। তাহলে এখানে কি আসছে? হেন, হয়ের মতো সাউন্ড আসছে, তাহলে কি হয়ে গেলো? এটা হলো কনসোনেন্ট, সেহেতু এ বসে গেছে। দেখো বুক, বুক ব, বুক ব কনসোনেন্ট, তাহলে এ বসে গেল। পেন প, পটা ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট, সেহেতু এ বসে গেল। অ্যাপল, অ্যাপেল, অ্যাপেল, বললাম না একটু আগে ভাউয়েল সাউন্ড বা এ, দেখো এ আছে, এর জন্য এখানে অ্যান বসেছে। ভাউয়েল হলে অ্যান বসবে, আর কনসোনেন্ট হলে এ হবে। এগ, এগ এর মতো সাউন্ড আসছে না? একটু আগে বললাম এ, কি কি বললাম? এ, ই, অ, আ, এই সাউন্ডগুলো আসলে সেগুলো ভাউয়েল সাউন্ড। তাহলে এগের আগে ওর জন্য অ্যান বসেছে। অরেঞ্জ, অরেঞ্জ একটু আগে বললাম অ, অ, তাই না? অরেঞ্জ, তাহলে অ সাউন্ডটা কিন্তু ভাউল সাউন্ড, সেহেতু ওই অরেঞ্জের আগে অ্যান বসেছে। আশা করি প্রথম রুলসটা বুঝতে পেরেছো। নেক্সট সেকেন্ড রুলসে চলে আসো। কি বলছে? শব্দের শুরুতে যদি এইচ থাকে, এখানে কিছু ব্যতিক্রম রুলসও কিন্তু আমরা পড়বো, ঠিক আছে? এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট। বলছে শব্দের শুরুতে যদি এইচ থাকে, তাহলে এইচ এর উচ্চারণ এইচ এর মতো না হয়ে তার পূর্বে এ বসে, ঠিক আছে? এটা একটু ব্যতিক্রম ধর্মী রুলস, যে কোনো যদি শব্দের শুরুতে এইচ থাকে তাহলে এইচ এর উচ্চারণ এইচ এর মতো বা হয়ের মতো না হয়ে যদি মতো হয় তাহলে কিন্তু এ বসে। এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো হয় বা হয়ের মতো হয় তাহলে তার আগে এ বসে, অ্যান বসে না, ঠিক আছে? আর এইচ এর উচ্চারণ যদি ও বা অন্য কোনো সাউন্ড হয় তাহলে তার আগে অ্যান বসে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। দেখো উদাহরণ দেখো, হর্স, কি বলছে? হর্স, HORSE, হর্স মানে কি? ঘোড়া। উচ্চারণটা কিসের মতো আসছে? এইচ এর উচ্চারণ হর্স মানে হ, তাই না? হ আসছে, তাহলে সেটার আগে কি বসলো? এ বসলো। আমরা যেটা পড়লাম, এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো হয় তাহলে এ বসে, যদি অন্য কোনো উচ্চারণ হয় তাহলে তার আগে অ্যান বসে যাবে, বা যদি ও এর মতো উচ্চারণ হয়, ঠিক আছে, তাহলে সেটা অ্যান বসবে, ঠিক আছে, বা ভাওয়েল বসবে। দেখো এখানে কি লিখেছি? হিস্টোরিয়ান, হিস্টোরিয়ান, তাহলে এইচ এর মতো আসছে, হ আসছে উচ্চারণ, তাহলে তার জন্য এখানে এ বসেছে। দেখো তারপরটা দেখো কি আছে? অনেস্ট, এটা কিন্তু হনেস্ট উচ্চারণ হয় না, ওর জন্যই বললাম যে উচ্চারণ করাটা শিখতে হবে। এখানে যারা উচ্চারণ জানে না কি হবে? এটা দিকে তাকাও, HONEST, এটা উচ্চারণ যারা জানে না, প্রোনাউন্সিয়েশন এটা কেউ জানে না, তার কি উচ্চারণ করবে? হনেস্ট উচ্চারণ করবে, যে ভুল কি বসাবে? সামনে এ বসিয়ে দেবে, তাহলে কিন্তু ভুল হয়ে গেল। এটা উচ্চারণ কি হবে? অনেস্ট, কি হবে? অনেস্ট, নয়কার ছয়টায়, তাই তো? অনেস্ট। তাহলে অনেস্ট উচ্চারণ হলে যেহেতু অ আসছে সেহেতু এখানে এ বসবে না, কি হবে? এ বসবে না, কি বসবে? অ্যান বসবে, তাই তো? একদম ঠিক। ওকে, তো আশা করি এই যে অনেস্ট লেখা আছে, অনেস্ট ম্যানের আগে অ্যান কেন বসলো এটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। নেক্সট দেখো কি লেখা আছে? HOUR, কি উচ্চারণ হয়? হাওয়ার না, উচ্চারণ কি হয়? আওয়ার, কি হয়? আওয়ার, ঠিক আছে? আওয়ার মানে হচ্ছে ঘন্টা, ঠিক আছে? তাহলে কি হবে? এইচ এর উচ্চারণ কিন্তু এইচ এর মতো হচ্ছে না, মানে এইচ এর উচ্চারণ কিন্তু হয়ের মতো হচ্ছে না, হচ্ছে অয়ের মতো বা ভাওয়েলের মতো, ওর জন্য এখানে কিন্তু অ্যান বসেছে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো 3 নম্বরের রুলস কি বলছে? শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে কি বসে? তার পূর্বে কি বসে? দেখো এ বসে। শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে এ বসে। কি লেখা আছে? দেখো ইউই, মানে তার আগে দেখো ই, ঠিক আছে? ইউ এর মতো হয়, ঠিক আছে? ইউই, তাহলে ইউ এর মতো হচ্ছে সেহেতু হবে এ, ঠিক আছে? কি লেখা আছে? ইউরোপিয়ান, ইউরোপিয়ান, কি হচ্ছে? ইউরোপিয়ান, ইউ এর মতো আসছে না, আগে ইউ আসছে না, ওর জন্য হয়ে গেল কি? এ বসে গেল। ওকে, নেক্সট দেখো ইউনিফর্ম, কি উচ্চারণ আসছে? ইউনিফর্ম, ইউ আসছে আগে সেহেতু কি বসে গেল? এ বসে গেল, ঠিক আছে? ভাওয়েলের উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে বসে যাবে কি? এ বসবে। যদি ইউ এর মতো না হয় তাহলে হয়ে যাবে অ্যান। কি লেখা আছে? ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, সামনে কি আছে? প্রথমে উচ্চারণ আছে ইউ এর মতো সেহেতু কি বসলো? অ্যান, এ বসলো, ঠিক আছে? তারপর দেখো কি আছে? এ ইউজফুল মেটাল, ইউজফুল, ইউজফুল, আবার সেম ইউ আসছে তার জন্য এখানে হয়ে গেল এ, ঠিক আছে? তাহলে এগুলো সব কিছুতে কি বসে গেল? এ বসে গেল। কিন্তু কিন্তু যদি আমি উচ্চারণ করি আমব্রেলা, UMBRELLA, তাই তো? UMBRELLA, তাহলে দেখো ইউ এখানে, এটা তো তোমার ভাওয়েল, তাই তো? ইউ একটা ভাওয়েল, তাহলে ইউ এর উচ্চারণ যদি আমরা করি তাহলে কি হবে? আমব্রেলা, আম রেলা, তাই না? তাহলে এটা কিন্তু ইউ এর মতো আসছে না, কিসের মতো আসছে? আ এর মতো আসছে। জানো আ একটা তোমার ভাওয়েল, তাই তো, বা স্বরবর্ণ, তার জন্য সেখানে কি হবে? অ্যান আমব্রেলা হবে। বুঝতে পারলে আশা করি কি বলতে চাইছে? যে যদি ভাওয়েল উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার আগে যদি, তাহলে এ বসে, আর যদি ইউ এর মতো না হয় তাহলে তার আগে কি বসবে? অ্যান বসবে। নেক্সট দেখো 4 নম্বর রুলস কি বলছে? দেখো
ও দিয়ে গঠিত শব্দের পূর্বে অ্যান বসে, শুধুমাত্র অন শব্দের পূর্বে এ বসে। ও দিয়ে যা শব্দ আছে তার আগে তোমার অ্যান বসে, শুধুমাত্র অন শব্দের পূর্বে এ বসে। যেমন হচ্ছে অ্যান ওপেন ফিল্ড, ওপেন, ঠিক আছে? এই যে ওপেন, ও একটা ভাওয়েল, জানো তো, ও আসছে, ও এবং ও উচ্চারণটা কিন্তু একটা ভাওয়েল সাউন্ড, সে তো এখানে অ্যান বসেছে। দেখো নেক্সট দেখো, অ্যান ওপেন হার্ট সার্জারি, এখানেও কিন্তু অ্যান বসেছে। অ্যান ওপেরা, অ্যান বসবে। অরেঞ্জ, অ্যান বসবে। এইবার যখন অন বোঝাবে, ওয়া ওয়া ওয়া, ঠিক আছে? ওয়া বলতে এই যে ওয়ানের উচ্চারণটা অনেক সময় কি হয়, অন্তুস্তয়ের মতো হয়, ওয়ান ওয়ান, এর জন্য এটা হচ্ছে আমরা কনসোনেন্ট সাউন্ড হিসেবে ধরি, ঠিক আছে? সেহেতু এই যে অন যেখানে থাকবে তার আগে এ বসবে, ওকে? এ অন টাকা নোট, তারপর হচ্ছে এ অন আইড ম্যান, অন আই ডিয়ার, এগুলো সব আগে এই যে অন বসলেই তার আগে কি বসে যাবে, কি বসবে, এ বসবে, অ্যান বসবে না। যতই ও থাকুক মানে ভাওয়েল থাকুক তার আগে কিন্তু এ বসবে, তার কারণে এই যে ওয়ান এর উচ্চারণটা অন্তুস্তয়ের মতো হয়, ঠিক আছে? এটা একটা তোমার কনসোনেন্ট সাউন্ড, এর জন্য কিন্তু এখানে এ বসে, ওকে? আচ্ছা লাস্ট রুল দেখে নাও, ঠিক আছে? পরের ক্লাসে আমরা বাকি রুলসগুলো নিয়ে আলোচনা করবো। কি বলছে, সংক্ষিপ্ত রূপ আমরা সকলেই পড়েছি অ্যাব্রিভিয়েশন ফ্রম, এর প্রথম অক্ষর যদি ভাওয়েলের মতো হয়, উচ্চারিত হয়, তাহলে তার আগে অ্যান বসে। কিন্তু যদি অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর যদি কনসেন্টের মতো যদি উচ্চারিত হয় তাহলে তার আগে এ বসে। অ্যাব্রিভিয়েশন কি জিনিসটা আগে ক্লিয়ার করি। যেমন আমরা বলি না পিএম, তাই না? পিএম মানে প্রাইম মিনিস্টার, এই যে শর্ট ফর্ম, তাই না? MBBS, MBBS শর্ট ফর্ম, তাই তো? এই যে বিএসসি, বিএ, MA, MSc, এই যে এগুলো হচ্ছে শর্ট ফর্ম, ঠিক আছে? তাহলে দেখো এইগুলোর উচ্চারণ করব এবং এই উচ্চারণ যদি যদি ভাওয়েল সাউন্ড আসে তাহলে তার আগে কি বসবে, অ্যান বসবে, ঠিক আছে? আর যদি কনসেপ্টের মতো আসে তাহলে কি বসবে, অ্যান বসবে। যেমন দেখো পিএম, উচ্চারণ করো পি, পি, ভাওয়েল সাউন্ড আসছে কি, আসছে না, তাহলে মানে কি হবে, ভাওয়েল সাউন্ড আসছে না, কনসেপ্ট সাউন্ড আসছে, কনসেপ্টের আগে কি বসবে, এ বসবে, তার জন্য পিএম এর আগে কি বসলো, এ বসলো। দেখো উচ্চারণ করে MBBS, উচ্চারণ করো MBBS, MBBS, এম, এ আসছে, তাই না? এ, এ আসছে, তাহলে এ একটা ভাওয়েল, তাহলে কি হয়ে গেল, অ্যান বসে গেল, তাহলে কি হবে, অ্যান MBBS। এখানে আছে তো, দেখো কি লেখা আছে, FCPS, এফসি কি আছে, এফ, এফ, তাই না? এগুলো যারা জানো না দেখবে আজকের এই ভিডিওটার পর আর তোমার কোনো সমস্যা হবে না। এফ, তাই না? এ আসছে আগে, তাহলে এ একটা ভাওয়েল, তাহলে তার আগে কি বসবে, অ্যান বসবে, অ্যান FPS, ওকে? MA, 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 এম উচ্চারণ করতে গেলে কিন্তু আমরা পাই A প্লাস এম, তাই তো? এম, তাহলে সেটার জন্য এখানে বসেছে অ্যান, যেহেতু এম এর আগে তোমার ভাওয়েল সাউন্ড আসছে। বিএ, দেখো বিএ আসছে কি, লাস্টে আসতে পারে কিন্তু ফার্স্টে আসতে হবে, ফার্স্টে ভাওয়েল সাউন্ড আসছে না, তার জন্য বি এর আগে কি বসেছে, বি এর আগে কি বসেছে, এ বসেছে, ঠিক আছে? এটা কনসোনেন্ট সাউন্ড ওর জন্য। বিএসসির আগে কিন্তু দেখো এ বসেছে, ওকে? বুঝতে পারলে আশা করি। তাহলে এই কটাই ছিল তোমাদের ইম্পর্টেন্ট রুলস। এই কয়েকটা রুলস, এই 5টা রুলস ভালো করে যদি ফলো করো, এই 5টা রুলস থেকে তোমাদের ক্লাসে এবং MTS এ তোমরা হুবহু কমন পাবে, ঠিক আছে? এছাড়াও কিছু অ্যাডভান্স রুলস আছে, তোমরা যদি শিখতে চাও অবশ্যই আমরা পার্ট 2A সেগুলো নিয়ে আলোচনা করবো। তো এগুলো হচ্ছে তোমাদের যা যা ইম্পর্টেন্ট রুলস ছিল, এই 5টা রুলস ভালো করে যারা করে যাও এবং এই 5টা রুলস ভালো করে একবার মুখস্থ করে নিও, এবং মুখস্থ করার কোনো ব্যাপার নেই, সবগুলোই কেন হয়, কি কারণে হয়, সবগুলোই বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা মনে থাকবে, এখানে একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো, ঠিক আছে? এবং খাতায় তোমরা লিখে নিতে পারো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? তার কারণ তোমাদের এত গরমে ফ্যান অফ করে ক্লাসগুলো করায় যেন তোমাদের সাউন্ড প্রবলেম না হয়, ঠিক আছে? এবং যারা যারা ক্লার্কশিপ এবং MTS এর জন্য স্পেশালি ক্লাস করতে চাও, আমাদের একটা প্র্যাকটিস ব্যাচ, সাজেশন ব্যাচ লঞ্চ করেছি, সেটা মাত্র 200 টাকা প্রাইস। সেখানে তোমরা অল ক্লাসগুলো রেকর্ডেড ফর্মে পাবে, তার কারণ সময় খুব অল্প, সেহেতু তোমাদের সমস্ত ক্লাসগুলো রেকর্ডেড ফর্মে দেওয়া হবে। তার সাথে থাকছে তোমাদের ডাউট ক্লিয়ারিং আমাদের ফ্যাকাল্টি, তার সাথে তোমরা পাচ্ছ 10টা মতো মক টেস্ট এবং অল সাবজেক্ট ডিটেলস ক্লাস, ঠিক আছে? এবং ইংলিশ একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যে আমাদের ফাউন্ডেশন কোর্স আছে, সেই কোর্সের ক্লাসও তোমরা এখানে পাবে। স্ক্রিন যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9339077688, সেই নাম্বার তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো বিস্তারিত জানার জন্য, ওকে? তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানিও। এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।